লেখিকা কেয়া রায়ের কমলার সংসার। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, কমলার সংসার। সাত সকালে দুধ ছাই করে ভোলা পিটল কমলাকে রাস্তার কলপারে সবার সামনে। মার খেয়ে ততটা কষ্ট হয়নি কমলার, কারণ মার তো সে প্রায়ই খায়। ওর বেশি খারাপ লাগলো পাড়া প্রতিবেশীদের সামনে এমন চোরের মার খেয়ে। পড়শিরা অস্ফুট গুঞ্জনে আহা উহু বলে সমবেদনা জানালেও কেউ এগিয়ে এসে ভোলার হাত থেকে বেলুন চাকিটা কেড়ে নিয়ে কমলাকে মার খাওয়া থেকে বাঁচাতে যায়নি। মনে মনে মজাই দেখেছে হয়তো। যতই গরিব হোক, কমলার মান সম্মান বোধটা তো এখনো যায়নি। গরিব বলেই হয়তো চক্ষু লজ্জাটা বেশি আছে। দোষের মধ্যে কমলা বলেছিল পুষ্পার সঙ্গে ভোলার ঢলাঢলি ও সচক্ষে দেখেছে। গতকাল ওরা কদম গাছের পেছনে গুজগুজ ফুসফুস করছিল। দোকানে ডিম কিনতে গিয়ে কমলা দেখে গোপনে ফিরে এসেছে। নিজের স্বামী একটা নষ্টা বিধবা মাকির সঙ্গে ফষ্টি নষ্টি করছে, এটা দেখেও আনদেখা করে চলে এসেছে কমলা। কথাতেই তো আছে, হাগুন্তির হুঁশ নেই দেখুন্তির লাজ। 12 বছরের দম্পতি ওরা। সন্তান আসেনি কমলার কোল জুড়ে। সেই দোষের ভাগিদারও কমলা একা। শাশুড়ি এজন্য যথোচিত সাপ সাপান্ত করে স্বর্গে গেছেন গত বছরে। মুখে কখনো রাগ কাটেনি কমলা। নীরবে গঞ্জনা সয়ে ঘরকন্যার কাজ করে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করেছে। যারা দেখেছে তারাই বলেছে, আহা নাম সার্থক, সাক্ষাৎ যেন লক্ষ্মী পিতি মেয়ে। শাউরির গাল সয়েও সংসারটা সাজিয়ে তুলেছে দেখ। সুনামের আশায় অবশ্য দিবারাত্রি খাটত না কমলা। ও খাটত ভোলাকে ভালোবেসে। তখন তো কমলা ভোলার এমন চক্ষুশীল হয়ে ওঠেনি। ভোলা কিসে ভালো থাকবে, ভোলার কিসে সুখ, কিসে খুশি, সেই অন্বেষণেই কেটে যেত অষ্টপ্রহর। এই ভোলার মন পছন্দ চিড়ের পোলাও বানাচ্ছে, এই ভোলার গুচ্ছের জামাকাপড় পুকুর ঘাট থেকে কেচে আনছে, আবার এই ভোলার রুমালে রেশমি সুতোর ফুল তুলেছে। বেশ সুখেই তো ছিল। আদরে সোহাগে ভরিয়ে রাখত ভোলাও। যত দিন গেল সন্তানহীন কমলা আরও ভোলাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইল। শাশুড়ির বাঁজা অপবাদের প্রতিবাদে একটিবারও মুখ নেড়ে বলেনি, দোষ তো আপনার ছেলেরও থাকতে পারে। নিজে ঘাড় পেতে সব কলঙ্ক সইতে পেরেছে, কারণ ভোলা তখন ওর পাশে ছিল। ভোলার জন্য এক আকাশ ভালোবাসা বুকে নিয়ে ও ভেবেছিল দুজনে মিলে ছোট্ট স্বর্গ রচনা করে কাটিয়ে দেবে একটা গোটা জীবন। ওর সুচারু লক্ষ্মীমন্ত হাতের ছোঁয়ায় এই 1.5 কামরা টালির ছাদ সত্যিকারের ঘর হয়ে উঠেছিল, যেখানে টোটো চালক ভোলা স্বল্প আয়েও আয়েশ করত ঠিক রাজার মতো। হ্যাঁ, ও ছিল কমলার মনের রাজা, যার জন্য জীবন দিতেও পিছপা ছিল না কমলা। ভোর রাতে উঠে ভোলার টিফিন করে গরমাগরম চা খেত দুজনে। ভোলা বেরিয়ে গেলে ঝটপট কাচাকুচি করে রান্না সেরে শাশুড়িকে খাইয়ে অধীর অপেক্ষা করত ভোলার জন্য। কাজ ফেরত ক্লান্ত ভোলা হাতের কাছে সবসময় মজুদ পেত গামছা, লুঙ্গি, চিরুনি, মায় বিড়ি অবধি। দুজনে কাছে পিঠে বেড়াতে যেত, আর রবিবার বিকেলে তো বায়োস্কোপ বাঁধা। সুখে ছিল নিঃসন্তান দম্পতি। কি জানি কোথায় কি ভুল হয়ে গেল। কমলা বুঝতে পারছিল ধীরে ধীরে ভোলার মন উঠে যাচ্ছিল ওর থেকে। বউদের সহজাত ক্ষমতা থাকে স্বামীদের বোঝার। সেটা বুঝে শঙ্কিত কমলা আরও পতি সেবায় নিমজ্জিত করে দিল নিজেকে। ভোলার মন পেতে সব করতে রাজি ছিল, কিন্তু নিষ্ফলে গেল ওর ঐকান্তিক প্রচেষ্টা। ক্রমশ বারমুখ হতে থাকলো ভোলা।
কমলার অযাচিত সেবাকেও নিজের প্রাপ্য মনে করে পায়ে ঠেলল কমলাকেই। বদলে গেল মানুষটা। যতদিন শাশুড়ি ছিল তাও একরকম। শাশুড়ির মৃত্যুর পর সমূর্তি ধরল ভোলা। কমলা মিথ্যে বলবে না। শেষ দিকে ছেলের যথেচ্ছাচার দেখে শাশুড়ি মায়ের চোখে সহানুভূতির ছায়া দেখেছেও। বারবার বলতেন, একটা ছেলে পিলে যদি দিতিস, ছেলেটা এমন বজ্জাতি করতো না, আগে তো তোকে চোখে হারাতো। প্রত্যুত্তর করতো না কমলা। স্বামীর অবহেলা যে বড় দুঃসহ যন্ত্রণা, এই অপমান সে সইবে কিভাবে? ভোলা ঠিক মতো সংসার চালানোর টাকা দিত না, নিত্যদিন নেশা ভাঙ করত, অত্যাচার করত মদ গিলে। তবু টিকে ছিল কমলা। নিজের অধিকার ছেড়ে কেন যাবে? আর যাবেই বা কোথায়? বাপের বাড়ি মানেই তো দাদাদের দাসত্ব। কিন্তু আজ ধৈর্যের বাঁধ ভেঙে গেল কমলার। মার খাওয়ারও একটা সীমা আছে। সব সীমা পার করে ফেলেছে ভোলা। রোজ রোজের অত্যাচার আর কত সহ্য করা যায়? একটা পুটলিতে কেবল 2টো শাড়ি নিয়ে বেরিয়ে এলো কমলা। ঘরের চারদিকে নিজের জিনিসপত্র গোছানো, কিন্তু কিচ্ছু নিতে ইচ্ছে হলো না। অদ্ভুত বৈরাগ্য এলো মনে। থাক পড়ে সব। এমনকি চলে গেলেই ভোলা সতীন কাটা ঘরে এনে তুলতে পারে, এই ভাবনাও আর বিচলিত করতে পারল না কমলাকে। পেছন থেকে ভোলার কুৎসিত গাল চলতে লাগলো, বেরো মাগি আমার ঘর থেকে, আর তোর ওই বাজা মুখ দেখাবি না, আর যদি ফিরিস জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। সব পেছনে ফেলে 2টো ছাপা শাড়ি সঙ্গে নিয়ে যে বেরিয়ে পড়ল, সে ভোলার বিয়ে করা স্ত্রী নয়, সে কমলা। বাড়ি থেকে বেরিয়ে একবারও পেছন ফিরে নিজের সাজানো সংসারের দিকে তাকালো না কমলা। বরং তার মুখে ফুটে উঠল এক অপার্থিব হাসি। কোথায় যাবে জানে না, কি করবে জানে না, তবু পথ চলার নতুন আনন্দে একটা আলগা হাসি লেগে রইল কমলার ঠোঁটে। সত্যি কি আশ্চর্য এই নারী চরিত্র! এদের বাঁধতেও সময় লাগে না, আবার বাঁধন খুলতেও এক মুহূর্ত সময় লাগে না। একা একা উদাস মুখে হেঁটে চলেছে কমলা। বর্ষার আকাশের মতোই তার মুখ ভার, থমথমে। সে মুখে যেমন অশ্রু নেই, তেমনি খুশিও নেই, ক্রোধ নেই, অভিমানও নেই। অপমানকে পায়ে দোলে এই পথ চলার মধ্যে কোথাও যেন একটা মুক্তির স্বাদ অনুভব করছে কমলা। কতদিন পর এমন একলা পথ চলছে, স্কুলে পড়া কিশোরী বেলার মতো। নিজেকে নির্ভার লাগছে, যেন পালকের মতো হালকা, কোনো পিছু টান নেই। নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছিল কমলা। এটা কি করে সম্ভব হলো? তবে কি ভোলাকে ভালোবাসতো না কমলা? না, খুবই ভালোবাসতো। ওর হৃদয়ের রাজা ছিল ভোলা। সেই ভোলাকে 12 বছর পর ছেড়ে আসতে একটুও কষ্ট হচ্ছে না তো? ও জানে ভোলার খুব অসুবিধা হবে। 1 গ্লাস জল গড়িয়েও খেতে পারে না ভোলা। ঘরের কোথায় কি আছে কিচ্ছু জানে না। তবু কোনো উদ্বেগ হচ্ছে না, দুশ্চিন্তা হচ্ছে না। যা পারে করুক গে। ছেড়ে আসা মানুষের প্রতি আর মায়া করবে না। অদ্ভুত ব্যাপার, নিজেকে নিয়েও চিন্তা হচ্ছে না। এই যে খালি হাত পায়ে বেরিয়ে এলো, কোথায় ঠাঁই পাবে, কে খেতে পড়তে দেবে, এসব কিছুই স্পর্শ করছে না কমলাকে। একটা মানুষ, একটাই পেট, ঠিক জুটে যাবে একটা আশ্রয়। ফিরে গিয়ে আর ওই অপমানের অন্ন গিলতে পারবে না কিছুতেই। মেয়ে মানুষ ঠিক মানিয়ে নিয়ে চলতে পারে না ওই ব্যাটা ছেলেরাই। শ্যামনগরের ঘুপচি বস্তির ঘরকেও স্বর্গ বানিয়েছিল কমলা। সেই স্বহস্তে নির্মিত স্বর্গ আজ ঘুচে গেল। ভালোই হলো, ঝাড়া হাত পা, গতরে খেটে 2 মুঠো ভাত ঠিক জুটে যাবে। 1 মাইল হেঁটে শ্যামনগর স্টেশনে পৌঁছলো কমলা। বাপের বাড়ি মদনপুর যাওয়াই মনস্থির করল। ট্রেনে চড়ে বসলো বিনা টিকিটে। ট্রেন যত মফস্বল থেকে শহরতলি ছাড়িয়ে গঞ্জের দিকে এগোতে লাগলো, তত মন কেমন করতে লাগলো কমলার। দূরে কাশফুলের শ্বেত হিল্লোল দুর্গতি নাশিনীর আগমনী বার্তার মিঠে সুবাস বয়ে আনছে।
অথচ ওর বুকে বেদনার জমাট বাঁধা ব্যথা। 12 বছরের ব্যর্থ দাম্পত্য যেন উপহাস করতে লাগলো। কি রে, খুব তো ভালো গৃহিণী হবার স্বপ্ন দেখেছিলি, ল্যাং খেয়ে পাত্তারি গোটাতে হলো তো। কমলা অস্ফুটে বলল, ল্যাং খেয়েছি, ল্যাং মারিনি, কাউকে ঠকাইনি, সংসারে এটাই আমার সার পাওয়া। পাশের সিটের বুড়ি বলল, কিছু বলছো মা? না বুড়িমা, কিছু বলিনি, আমার স্টেশন এসে গেছে, এবার আমি নামবো। এসো মা, শাখা সিঁদুর অক্ষয় হোক। উফ, আশীর্বাদ বাণীর মধ্যেও কোথাও কমলা নেই, আছে লম্পট মাতাল ভোলা। এ সমাজের কেউ কমলার স্বাধীন সত্তাকে স্বীকৃতি দিতে রাজি নয়। মদনপুর নেমে ইতস্তত পায়ে বাপের বাড়ির দিকে এগিয়ে যায় কমলা। জানে না সেখানে কেমন অভ্যর্থনা অপেক্ষা করছে। উটকো ঝামেলা ভেবে দৌড় থেকে খেয়ে দিয়ে দেবে না তো ভাইবো। কতদিন বাদে সেই পরিচিত দোকান, বাজার, মাঠ, বাড়িঘর। 12 বছরে অনেক ঘিঞ্জি হয়েছে মদনপুর। ভোলাকে ছেড়ে কখনো দুটো রাতও বাইরে কাটায়নি কমলা। তাই বাপের বাড়ির সঙ্গে সখ্যতাও তলানিতে। বাপ মা আর নেই, এখন দাদা বৌদির ভরা সংসার। তারা কি কিছুদিন আশ্রয় দেবে না স্বামী বিতাড়িত কমলাকে? দৌড় ঠেলে ঢুকতেই ভাইপো ভাইজিরা, পিসি এসেছে, পিসি এসেছে, কি মজা বলে কমলার বুকে পিঠে ঝাঁপিয়ে পড়ল। ওদের সারল্য মাখা মুখ দেখে কমলার বুকখানা টনটন করতে লাগলো। আহা, একখানা লেবেন জুসও ওদের জন্য হাতে করে আনতে পারেনি। ওদের গায়ের চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, ওরে ছাড় ছাড়, আগে ঢুকতে দে। বড় বৌদি এই নির্ঝঞ্ঝাট ননদিনীটিকে পছন্দই করেন। তিনি ঘোমটা টেনে সহাস্যে বললেন, আরে ঠাকুরঝি যে, এসো এসো, ঠাকুর জামাই কই? তুমি তো জোরে ছাড়া আসো না ভাই। পর মুহূর্তেই কমলার আষাঢ়ে মুখ দেখে কিছু আন্দাজ করে হাত ধরে এনে নিজের ঘরে বসালেন। সব শুনে বড় বৌদি নিদান দিলেন, বেশ তো, থাকতে চাও থাকো কদিন, পুরনো কাঁচা ঘরটা তো পড়েই আছে। দেখো, সাপসূত্র করে যদি থাকার যোগ্যি করতে পারো, তবে তোমার দাদার দোকানটা লোকসানে চলছে, তোমার খাওয়া পড়ার খরচ আমরা চালাতে পারবো না ভাই, আগেই সাফ বলে দিলাম। কমলা বড় বৌদির হাত দুটো চেপে ধরে বলল, আমার খরচ আমি কোনো রকমে ঠিক সামলে নেব, 2 দিন শুধু সময় দাও। তোমরা কেবল আমাকে শ্যামনগরে ফিরে যেতে বলো না, ওই অপমানের অন্ন আর আমার গলা দিয়ে নামবে না। বৌদি উঠে গিয়ে 1 বাটি চাল ভাজা আর 1 বোতল জল পাঠিয়ে দিলেন। চাল ভাজা মুখে দিয়ে এতক্ষণে কমলার চোখ জলে ভরে উঠল। শক্ত চাল ভাজা যত চিবায় তত চোখ বেয়ে জলের ধারা নেমে চলে। শেষে নিচু বিকৃত গলায় কমলা কেঁদে চলে, কি জানি কিসের শোকে। খাওয়া শেষে চোখ মুখ মুছে বৌদির কাছ থেকে চাবি নিয়ে খোলে ওদের পৈতৃক ভিটে বাড়িটা। কত মধুর স্মৃতি ছড়ানো এই হেলে পড়া মাটির ঘরটাতে। মায়ের আঁচলের গন্ধ, বাবার ঘেমো ফতুয়ার গন্ধ আজও যেন ছড়িয়ে আছে ঘরটার আনাচে কানাচে। পড়ে আছে একটা চৌকি আর একটা আলনা। বৌদিরা নিজেরা পাকা ঘর করে উঠে গেছে সামনেটায়। ফাঁকা শ্রীহীন হয়ে পড়ে আছে পুরনো স্মৃতি মাখা ঘরখানা। বড় একটা নিঃশ্বাস ফেলে ঝাঁটা হাতে ঘরখানাকে বাসযোগ্য করার কাজে নেমে পড়ল কমলা। নোংরা বসবাসের অযোগ্য শ্রীহীন জায়গাকেও বাসযোগ্য করে তুলতে মেয়েরা চিরকালই সিদ্ধ হস্ত। এ ক্ষমতা তাদের সহজাত, ঈশ্বর প্রদত্ত। হাজার প্রতিবন্ধকতা পেরিয়ে পাহাড়ি নদী যখন সমতলে বইতে শুরু করে, তখন তাকে রোখে কার সাধ্য? কমলাও আর পেছন ফিরে চাইল না। বলা ভালো, তার আর ফিরে তাকাবার অবসর রইল না। নতুন জায়গায় নতুন সংসারে মানিয়ে নেবার প্রাণপণ চেষ্টায় অতীত জীবনের করুণ কাহিনী স্মরণ করে 2 ফোঁটা চোখের জল ফেলা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। ভোলার দিক থেকেও কোনো ডাক আসেনি। কমলা জানত এত তাড়াতাড়ি ডাক আসবে না। এখনো তার শূন্যস্থান ভোলাকে স্বস্তি দিচ্ছে।
স্বাধীন থাকার মজা উপভোগ করছে ভোলা। 2 সপ্তাহ হয়ে গেল দাদার সংসারে। এখনো নিজের অন্ন সংস্থানের উপায়টুকু ঠিকমতো করে উঠতে পারল না কমলা। দাদা বৌদি মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু কমলা কখনোই গলগ্রহ হয়ে থাকতে রাজি নয়। ইতিমধ্যে কানের সোনার মাকড়ি জোড়া বিক্রি করে 2000 টাকা পেয়েছে। 2 বেলা খাবার দিচ্ছে বৌদি, তাই তার হাতে জোর করেই 1000 টাকা তুলে দিয়েছে। বাকি টাকায় সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে যৎসামান্য উপাদানে সাজিয়ে নিয়েছে নিজের কুঁড়ে ঘরটা। নিজের খরচ নিজে চালাতে হবে, এই ভাবনা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে নিশিদিন। লজ্জার মাথা খেয়ে পাড়ার মেয়েদের কাছ থেকে কাঁচামাল এনে ঠোঙা বানানো, বিন্দি বসানোর কাজ করে দেখেছে। ওসবে একদম পয়সা নেই। 1 গ্রস স্ট্রিপ বসিয়ে মাত্র 30 টাকা। লাভ থাকে না মোটে। কিছু করতে হবে, এই ভাবনা ঘিরে থাকে সব সময়। সে শক্ত সমর্থ মেয়ে মানুষ, পেটে স্কুলের বিদ্যেটুকু আছে কিছু করার অদম্য ইচ্ছা, কিন্তু পথ খুঁজে পাচ্ছে না। বাপের বাড়ির একমাত্র বিনোদন ভাইপো ভাইজি, ওরা যখন পিসি বলে ডেকে জড়িয়ে ধরে তখন অকিঞ্চিৎকর নিজেকেও মূল্যবান মনে হয়। ওদের পড়ায় খাওয়ায় ঘুম পাড়ায়। বৌদির কাজ হালকা করার জন্য নয়, নিজে ভারী আনন্দ পায় এসব কাজ করে। নিজেকে ব্যস্ত রাখে যাতে শ্যামনগরের সাজানো সংসারের স্মৃতি মনে না পড়ে। কত অল্পেই তো দিন চলে যায়, তবু মানুষ তিল তিল করে খুদকুড়ো জমায় অসময়ের জন্য, নিজের মানুষের জন্য। তারপর সব ছেড়ে চলে যেতে হয়, কখনো সাময়িক অথবা কখনো চিরতরে। কমলার নিস্তরঙ্গ বেরং জীবনে সেদিন একটা ঘটনা ঘটল। ভাইজিকে সঙ্গে করে নন্দীপুকুরের ধার থেকে কলমি শাক আর শাপলা তুলছিল কমলা, যেটুকু সংসারের কাজে লাগা যায় আর কি। শেষ বিকেল তখন। লগি বাগিয়ে একটু বেশি এগিয়ে গেছিল ঢালু পাড় ধরে। পুকুরে পড়েই যেত কমলা, যদি না একটা বলিষ্ঠ হাত ওকে ধরে না ফেলত। এখনই তো পুকুরে পড়ে যেতেন, এত কিনারায় চলে গেছেন, হুঁশ নেই? মুখ ফিরিয়ে দুঃখ প্রকাশ করতে গিয়ে চোখ আটকে গেল কমলার। খুব চেনা লাগছে। মুহূর্তে মনে পড়ে গেল, আরে বিলু তুই? ছোটবেলার বন্ধু, গাছে চড়া, পুকুর পাড়াপার, ডান্ডাগুলি, চড়ুই ভাতি, কত স্মৃতি এক লহমায় মনে ভিড় করে এলো। বিলু ওরফে বিরূপাক্ষ ততোধিক বিস্মিত। সে বিস্ফোরিত চোখ করে বলল, আরিব্বাস সুন্দরী কমলা, তুই কোত্থেকে মদনপুরে টপকে পড়লি বাপ? ভাইজিকে বাড়ি পাঠিয়ে 2 বন্ধু পুকুর পাড়ে বসলো পাশাপাশি। কত কথা, কত জিজ্ঞাসা, প্রশ্ন যেন ফুরাতেই চায় না। কমলা জানতে চাইল, তুই বিয়ে করেছিস বিলু? না, সুন্দরী কমলাকে যে পেলাম না, আর কাউকেই এখনো মনে ধরল না। বিরূপাক্ষের পাশে তো কমলাকেই মানায়। সাধারণ ইয়ার্কি, ইয়ার দোস্তের মধ্যে চলতেই পারে। তবু ভালো লাগলো না কমলার। বিলু বলল, তুই তো আসিসই না, এবার পুজো অবধি থাকবি তো? অনেক ঘুরে ঘুরে ঠাকুর দেখবো আমরা, একদম ছোটবেলার মতো। কমলা বলল, হ্যাঁ থাকবো এখন কিছুদিন। কি ব্যাপার, তুই তার মানে প্রেগনেন্ট? ডিম ভরা মাছ, হায় হায়, আমার কি সর্বনাশ হলো। বিলুর কাণ্ড কারখানা দেখে কমলা কতদিন পর ফিক করে হেসে ফেলল। না না, সেসব কিছু নয়। কেন, আমি কিছুদিন থাকতে পারি না মদনপুরে? নিশ্চয়ই পারিস, আলবাত পারিস। আমি তো চাই তুই এখানেই থেকে যা। যেদিন ওই হতচ্ছাড়া ভোলা তোকে এখানে থেকে নিয়ে চলে গেল, আমি এত কেঁদেছিলাম যে 3 দিন কলেজ যেতে পারিনি। তোকে বলতে পারিনি কোনো দিন। আসলে তোকে আমি খুবই ইয়ে করতাম। মারবো এক থাপ্পড়, যত ফালতু কথা। আচ্ছা বিলু, তুই এখন কি করিস? আমি বাবা, আমি এখন মস্ত বড় টেক্সটাইল বিজনেসম্যান। ঘাবড়ে গেলি দেখছি। না রে, হাতি ঘোড়া কিছু না। কাঁচরাপাড়ায় একটা শাড়ির দোকানের সেলসে আছি। আমি আর মা, ভালোই চলে যায়। হঠাৎ বিলুর হাতটা চেপে ধরে কমলা বলল, বিলু, আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারিস? যে কোনো কাজ। আমার একটা কাজের বড্ড দরকার।
সব কথা জানতে চাস না, শুধু জেনে রাখ দাদা বৌদির বোঝা হয়ে আমি থাকতে পারবো না। তেমন হলে বুড়ি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ফুলে ফুলে কাঁদতে লাগলো কমলা। অপ্রস্তুত বিলু ওকে সামলে নিতে সময় দিল। তারপর অনেক ভেবে বলল, তুই তো ভালো সেলাই করতি, জারদৌসি শাড়িতে চুমকি পাথর ঝুটো মুক্ত বসাতে পারবি? তাহলে কাল থেকে কাজে লেগে যা, সামনে পুজো, এখন এ জিনিসের কাটতি বেশি, দিনে 200 টাকা হেসে খেলে কামাতে পারবি। পারবো পারবো, তুই কালই আমাকে শাড়ি আঠা অন্যান্য সরঞ্জাম এনে দিবি, আমি এ কাজ করতে দেখেছি, আমি পারবো। ওকে ম্যাডাম, আপনার জন্য তো আমার জান ভি হাজির হে, শাড়ি কেয়া চিজ। কমলা চোখ মুছে বলল, বিলু, এসব ইয়ার্কি ভালো লাগে না, আমার বিয়ে হয়ে গেছে, এটা ভুলিস না। যদি কোনো নারী মর্যাদা সচেতন স্বাভিমানী হয়, তাহলে আকস্মিক আবেগে ভেসে কাউকে কখনো নিজেকে অসম্মানিত করার সুযোগ দেয় না। কমলা তাদেরই একজন। বলতেই হবে করিতকর্মা ছেলে বটে বিলু। কমলার সঙ্গে কথা হবার পরের দিন দুপুরেই 10টা ব্যাঙ্গালোর সিল্কের রঙিন থান, চুমকি, পাথর, পুঁতি ইত্যাদি বাড়ি বয়ে এসে দিয়ে গেল। প্রতিটা শাড়ির পাড়ে এবং আঁচলে পেন্সিলে নকশা করাই আছে। গ্রাফ পেপারে আঁকা ছবি অনুসরণ করে বসাতে হবে পুঁতি পাথর। কমলা মন দিয়ে কাজটা বুঝে নিল, দেখল এমন কিছু কঠিন কাজ না, তবে একাগ্র মনোনিবেশ ও অখণ্ড সময় দরকার। এই দুটি ওর অফুরন্ত। অত্যুৎসাহী কমলা বাজার থেকে দৌড়ে কিনে নিয়ে এলো 1 ডজন সোনামুখী সূচ, চিকন মুগা জরির সুতার রিল আর একটা কাঠের ফ্রেম। বলতে গেলে প্রায় মূলধন ছাড়াই কুটির শিল্প। শুরু হলো কমলার কর্মজীবন। নাওয়া খাওয়া ভুলে সে নেমে পড়ল কর্মযজ্ঞে। সেলাই ফোড়াইতে এমনিতেই সে দর, তার ওপর এমন চ্যালেঞ্জিং কাজ। বিলু দোকানের কাপড়ের আড়ত থেকে বলে কয়ে নিয়ে এসেছে এই কাঁচামাল, কারুকার্য করার পরে আবার নিয়ে যাবে। শাড়ি প্রতি হাতের কাজের মূল্য 250 টাকা। বিলু বলল, ডোবাস না মাইরি, অনেক মাসকা মেরে তবে কাজের বরাতটা জোগাড় করেছি, দামি মাল। 10 দিনের মধ্যে কাজটা শেষ করে দে, এটা হয়ে গেলে পরের লাটের কাপড় এনে দেব। কমলা সরু চোখে জরিপ করে বলল, হয়ে যাবে, কিছু অ্যাডভান্স করে যা। উরি বাবা, এ তো পাক্কা ব্যবসায়ী। অ্যাডভান্স তো তবে আমার নিজের পকেট থেকে বার করতে হয় কমলা সুন্দরী, মহাজন তো অগ্রিম দেয়নি। দিতে হবে না, যা পালা, এখন মাথা ঠান্ডা করে কাজটা শুরু করতে দে। ও আচ্ছা, দেখেছেন বৌদি, কাজের বেলায় কাজী, কাজ ফুরোলোই পাজি। আপনার ননদটি মোটেই সুবিধার না, 1 কাপ চাও সাধলো না। তুই যাবি নাকি লাঠি পেটা করব? যাচ্ছি যাচ্ছি, পরশু আসবো, কতটা কাজ হলো দেখতে। আসলে কমলার তর সইছিল না। বিলুকে বিদায় করেই উঠোনে চাটাই পেতে সব সরঞ্জাম নিয়ে বসলো। এক মনে কাজ করে গেল বিকেল অবধি। বৌদি 3 বার খেতে ডেকে ফিরে গেল। সন্ধেবেলা থেকে গভীর রাত অবধি ঘরে বাল্বের ঘোলাটে আলোয় কমলা বুনে চলল রামায়ণের সোনার হরিণ শিকার দৃশ্য বা রাধাকৃষ্ণের রাসলীলা। অক্লান্ত পরিশ্রমী। আসলে কাজটা পেয়ে কমলা বেঁচে গেল, বাঁচার রসদ পেল। ওর হাতের গুণে এক একটা মেরে থান যখন ঠাস বুননে ঝলমলে বালুচুরি বা অপূর্ব জারদৌসি রূপে রঙে সেজে ওঠে, তখন নিজের কাজে কমলার নিজেরই মুগ্ধতার শেষ থাকে না। এই শিল্প তার সৃষ্ট। সে পারে এমন মনোলোভন শাড়ি তৈরি করতে, ভোলা যতই অবজ্ঞা করুক সে ফালতু না। নিজেকে প্রমাণ করার সুযোগ পুরো মাত্রায় কাজে লাগালো কমলা। টাকাটাই বড় কথা না, এ তার জেদ, যেন বাঁচা মরার প্রশ্ন। পছন্দের কাজে ব্যস্ত থাকতে পেরে বড় আত্মতৃপ্তি লাভ করল। ফলস্বরূপ 2 দিন পরে বিলু কাজের অগ্রগতি দেখতে এসে তো পুরো থ। ও ভেবেছিল হয়তো কষ্টে সৃষ্টে একটা শাড়ি বোনা শেষ হয়েছে, বা তাও হয়নি। কিন্তু কমলা 2 দিনে 10-10টা শাড়ির সেলাই নিপুণ হাতে শেষ করে বিলুর হাতে তুলে দিল। মুখে তার বিজয়িনীর হাসি।
খুলে নেড়েচেড়ে দেখ বিলু, তোর সাদা ভাতকে পোলাও বানিয়ে দিয়েছি, কোনো ভুল পাবি না। এবার দে 2500 টাকা, আর এরপর আরো বেশি করে কাজ আনবি। বিলু বলল, আমি তো ভাবতে পারছি না রে, কি করে মাত্র দুদিনে তুই 10টা শাড়ি নামিয়ে দিলি? তুই তো অসাধ্য সাধন করেছিস। বৌদি এসে উঠোনে দাঁড়িয়েছিল, বলল, নাওয়া খাওয়া ভুলে দিন রাত তো এই একই ধ্যান জ্ঞান, দিনে 18 ঘন্টা কাজ করছে। না না বিলু, তুমি একসঙ্গে এত কাজ আনবে না, তাহলে ঠাকুরঝির চোখ দুটো অকালে যাবে। পরদিন বিলু দিয়ে গেল 20টা বিছানার চাদর আর বালিশের ওয়ার। সূচের ভোরে অলওভার গুজরাটি স্ট্রিচের কাজ হবে, 20 দিন পর নিয়ে যাবে। আর কমলার হাতে দিয়ে গেল করকরে 2500 টাকা। কমলার প্রথম রোজগার, নিজের রোজগার। আনন্দে আবেগে চোখে জল এসে গেল। ও মাত্র 2 দিনে এত টাকা রোজগার করতে সক্ষম। কোথায় 2 সপ্তাহ আগেও পড়েছিল ভোলার পায়ের নিচে পদপিষ্ট হয়ে দয়া ভিক্ষা করে, আর আজ মাসে কমপক্ষে 20,000 টাকা রোজগার করতে পারা স্বাবলম্বী টগবগে যুবতী। এত সুখর কপালে লেখা ছিল। তবে ওর অস্বস্তির কারণ বিলুর চোখের শ্রদ্ধাবনত মুগ্ধতা। তুই তো কামাল করে দিলি রে কমলা, এত কাবিলিয়াত ছিল তোর মধ্যে। যে কাজ করতে অন্যদের 2 সপ্তাহ লাগে তা তুই 2 দিনে করেছিস। তোকে তো এবার আপনি ম্যাডাম বলে ডাকতে হবে। তুই আমার বন্ধু বলে খুব খুব গর্ব হচ্ছে আমার। দেখিস তুই অনেক উন্নতি করবি, ওপরে উঠেই বন্ধুকে যেন ভুলে যাস না। তোকে ভুলবো বিলু? তুই আমার যা উপকার করলি, তোকে ভুললে নরকেও আমার ঠাঁই হবে না। এই কাজটা পেয়ে আমি বেঁচে গেলাম। তুই আমার সত্যিকারের বন্ধু। কিভাবে তোর এই ধার শুধবো জানি না। ফজকে হাসি হেসে বিলু বলল, চল তাহলে কাল ইভিনিং শোয়ে দেবের সিনেমা এসেছে, দেখে আসি। ফেরার পথে মোগলাই পরোটা। তুই তো এখন বড় লোক, চল হাট, সিনেমা দেখবে, শখ কত। বিলুর চলে যাওয়া দেখতে দেখতে কমলা ভাবল, গেলেই হতো সিনেমায়। কতদিন সিনেমা দেখে না। এক সময় ফি রবিবার বাধা ছিল সিনেমার জন্য। ও আর ভোলা দিনগুলোকে জানে কোথায় কোন আধারে হারিয়ে গেছে। মন থেকে জোর করে দুর্বলতা সরিয়ে কাজে হাত লাগালো কমলা। গোলাপি চাদরে নীল ফুল ফুটিয়ে তুলতে তুলতে একাগ্র হয়ে গেল সৌন্দর্য সৃষ্টিতে। নতুন চ্যালেঞ্জ, নতুন একগুচ্ছ কাজ। দূর থেকে বিলু মুখ ফিরিয়ে দেখল তপস্বিনীর মতো এক মনে ঝুঁকে কাজ করছে কমলা। আর কোনো দিকে ওর মন নেই। ওকে এখন মনে মনে ভীষণ সম্মান করে বিলু। এমন দক্ষ আর দরদি কারিগর ও আগে কখনো দেখেনি। এত শক্তিও পায় কোথা থেকে? আসলে একবার যদি নিজের সুপ্ত প্রতিভা প্রমাণ করার সুযোগ পায়, তাহলে মেয়েরা মন প্রাণ ঢেলে কাজ করে মরুতেও ফুল ফোটাতে পারে। আবেগ একাধারে যেমন মেয়েদের শত্রু, আবার কখনো কখনো তা পরম সুহৃদ। মৌমাছি যেমন মধুর লোভে মৌচাকের আশেপাশে ভিড় জমায়, তেমনি মদনপুরের বউ ঝিদের কমলার বাড়িতে আনাগোনা বেড়ে গেল। টাকা পয়সা এমন জিনিস যা ঢেকে চেপে রাখা যায় না। কমলার পরনে এখন ফর্সা কাপড়, কানে ঝকঝকে নতুন সোনার দুল। চেহারার জেল্লা পাড়ার লোকেদের চোখ টানল। বাড়িতে বসে রোজগারের এই পন্থা সকলের মনে ধরল। তবে কাজ করব বললেই তো আর করা যায় না। সবার সেই ক্ষমতাও নেই। সবার অনুনয় বিনয় করে কাজে ঢুকতে চায়। এমনকি তারা বিলুকেও ধরল, কিন্তু বিলুর কাছে কলকে পেল না। সে পরিষ্কার জানিয়ে দিল কমলার সিদ্ধান্তই চূড়ান্ত। নিজের কর্মক্ষমতা ও অধ্যাবসায়ের জোরে কমলা টিম লিডার। সে যাকে মনে করবে হেল্পার রাখতে পারবে। কমলাও একা পেরে উঠছিল না। 3 মাস অতিক্রান্ত। মদনপুরের কুটির শিল্পে কমলা এখন একটা উজ্জ্বল নাম। বিলু কাঁচরাপাড়ার কাপড়ের দোকানে এখনও নামকে ওয়াস্তে কাজ করে বটে, তবে তার মূল কাজ এখন কমলা ও কাপড় ব্যবসায়ীদের মাঝখানে মধ্যস্থতা করা। কমলার মতো দক্ষ সুচারু বুনন শিল্পী এখন এ তল্লাটে আর কেউ নেই। কিন্তু সে অনভিজ্ঞ এবং লাজুক। সরাসরি মহাজনের সঙ্গে কথা বলে না। তার হয়ে কথাবার্তা দরদস্তুর চালায় বিলু।
কমলার এখন ব্যাংকের পাসবই হয়েছে, যদিও তার দায়িত্ব বিলুর। একাগ্র চিত্রশিল্পীর মতো ক্যানভাসে রঙের আঁচড় কেটে বহুমূল্য বস্ত্র তৈরি করা ছাড়া কমলা আর কিছু দেখে না। আর বিলুর কাজ হলো শিল্প সৃষ্টির জন্য কমলাকে সব দিক থেকে উপযুক্ত পরিমণ্ডল তৈরি করে দেওয়া। দুজনে দুজনের পরিপূরক। কমলা মেয়েদের মধ্যে থেকে অনেক বেছে বুঝে 7 জনকে নিজের স্বনির্ভর দলে টেনে নিল। কমলা মূল কারিগর, এরা শিক্ষানবিশ। শিখিয়ে পড়িয়ে নিলে কমলার চাপ হালকা হবে। ওই 7 জনের মধ্যে কমলার বৌদিও একজন। বৌদির কাছে কমলা কৃতজ্ঞ। খাওয়া পড়ার কথা কমলার মনেই থাকে না, ও কাজ পাগল মেয়ে। বৌদি তারা দিয়ে চানে পাঠায়, ডেকে ডেকে খেতে বসায়। এখন তার খাতির বেড়ে গেছে, রোজগেরে ননদ বলে কথা। মাসিক খরচের মোটা টাকা 1 তারিখেই বৌদির হাতে তুলে দিয়ে কমলা খালাস। এখন কলকাতার বড় বাজার থেকে মাসে 1 দিন ম্যাটাডোর করে মাল তুলে আনে বিলু। হাতের কাজ শেষ করে পৌঁছে দিয়ে নগদ মেকিং চার্জ নিয়ে আসে। সামান্য কিছু নিজে রেখে টাকার সিংহভাগটাই তুলে দেয় কমলার হাতে। কমলা অনেক বলেছে লাভের 50% বিলুর ডিপোজিটে রাখতে। বিলু শোনে না। সকাল 10টায় 7 জনের দল উঠোনে বসে পড়ে কাজ করতে। দুপুরে লাঞ্চ ব্রেক 1 ঘন্টা, তারপর আবার টানা কাজ। বিলু বলে, এখন তো 7 জন কর্মচারী আছে, তুই এত খাটিস না কমলা সুন্দরী, সোনার অঙ্গ কালি হয়ে যাবে। আমি তাহলে সারাদিন বসে বসে করবোটা কি? জানিসই তো, কাজই আমাকে বাঁচিয়ে রাখে। কেন? এই যে আমি একজন জোয়ান মরদ, আমাকে বুঝি তোর চোখেই পড়ে না? মদনপুর বাজারে একটা কফি শপ হয়েছে বুঝলি, 120 টাকা নাকি 1 কাপ কফির দাম। চল না, চেখে দেখে আসি কি বস্তু। কি সারাদিন শুধু কাজ আর কাজ। ওহো বিলু শোন, আমি একটা কথা ভেবেছি। বল, আমার কথা রাখবি? কথা দে। তোর কোন কথাটা আমি রাখিনি বল? তোর কথা আমি ফেলতে পারি না। আমার ভীষণ আনন্দ হয় তোর কোনো কাজ করতে পারলে। কমলা অনেকক্ষণ গভীর চোখে চেয়ে বলল, বিলু, আমার দলের একটা মেয়ে বিশাখা, ভারী মিষ্টি মেয়ে। ও তোকে পছন্দ করে, আমি বেশ বুঝতে পারি। আমার ইচ্ছা তুই ওকে নিয়ে কাল সিনেমা দেখে আয়। ফেরার সময় কফি শপে 120 টাকার কফিও খেয়ে আসিস দুজনে। বিলু এমন প্রস্তাবে প্রথমে হতবাক হয়ে গেল, তারপর অভিমান ভরে বলল, তুই সত্যি চাস আমি অন্য মেয়েকে নিয়ে বেড়াতে যাই? এই কি তোর মনের কথা? হ্যাঁ, আমি তাই চাই। কাল তোদের দুজনের ছুটি, যা প্রাণ ভরে আনন্দ কর দুজনে। বেশ, তুই যখন চাস তাই হবে। বিলু গম্ভীর মুখে উঠে চলে গেল। কমলার বুকটা ব্যথায় টনটন করে উঠল। বিলু না থাকলেও কোথায় তলিয়ে যেত, হয়তো ঠাঁই হতো পতিতা পল্লীতে। তবুও বিলুকে যেতে বলল। ভেবেছিল বিলু কিছুতেই রাজি হবে না, কিন্তু রাজি হয়ে যাওয়ার পর কমলার এত কষ্ট কেন হচ্ছে? ও তো এটাই চেয়েছিল, সত্যি সত্যি চেয়েছিল বিশাখা কুমারী সুশ্রী দুজনকে দিব্যি মানাবে। আচ্ছা, ওরা এক হলে বিলু যদি আর কমলাকে সাহায্য না করে? না করাটাই স্বাভাবিক। তাহলে কি কমলা একা পারবে এই কর্মকাণ্ড পরিচালনা করতে? আলবাত পারবে, পারতেই হবে। কারো ওপর ভরসা করেও আর ঠকবে না। যতই মনকে প্রবোধ দিক, পরদিন যখন বিশাখা লাজুক হেসে বিলুর সঙ্গে বেড়াতে চলে গেল, তখন কমলার চারপাশটা যেন হঠাৎ শূন্য হয়ে গেল। ওর মনটা পড়ে রইল বিলুর কাছে, যে বিলুকেও পাত্তা দেয় না, কাছে ঘেঁষতে দেয় না, ফিরিয়ে দেয় নানা অছিলায়। সারাদিন কমলা সেদিন খেল না, শুয়ে রইল মাথা ধরার বাহানায়। কেবল ভাবতে লাগলো, ওরা এখন কি করছে? বিলু যে পর হয়ে গেল। দলের একটি মেয়ে পিয়া উল্টো চেন ফোর শিখতে এসে বিষম বকা খেল। মেয়েরা ম্যাডামের এমন বিরক্ত মুড আগে দেখেনি। সদাহাস্যময়ী কমলার আজ একই পরিবর্তন। মেয়েরা কমলার অবস্থা দেখে চোখে চোখে ইশারা করে মুখ টিপে হাসতে লাগলো। হায় নারী হৃদয়, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়েও তোমার ভালোবাসার ইচ্ছা মরে যায় না, বরং ভালোবেসে মরে যেতে ইচ্ছে করে আজও।
বিলু আর বিশাখার ডেট কেমন হলো জানার জন্য উদ্গ্রীব হয়েছিল কমলা। ও ভেবেছিল পরদিন বিলু আসবে, সব খুলে বলবে প্রিয় বন্ধুকে, কিন্তু সে গুড়ে বালি। সারাদিন বিলুর দেখা নেই। বিশাখা কিন্তু যথারীতি কাজে এলো। অন্য মেয়েদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্পগাছা করতে করতে কাজ করতে লাগলো। কমলা আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করতে লাগলো বিশাখাকে, কিন্তু কোনো অসঙ্গতি চোখে পড়ল না। তার মানে ওদের দিনটা ভালোই কেটেছে। ইচ্ছে থাকলেও বিশাখাকে কিছু জিজ্ঞেস করতে পারল না কমলা। একে তো মেয়েটা 10 বছরের ছোট, তাই আবার অধ্যস্তন কর্মচারী। কৌতূহল চেপে বিলুর জন্য অপেক্ষা করতে লাগলো কমলা, কিন্তু বিলু এলো না। একদিন দুদিন করে 10-10টা দিন কেটে গেল, বিলু আর এলো না। বিলুর এই অবহেলা অসহনীয় মনে হতে লাগলো কমলার। একদিন একটা কচি মেয়ের একান্ত সঙ্গ পেয়ে এতদিনের বন্ধুকে ভুলে গেল সে। কমলাই তো পাঠিয়েছিল দুজনকে। বাইরে স্বাভাবিক থাকলেও ঘরে বালিশে মুখ গুজে রোজ ফুলে ফুলে কাঁদে কমলা। তুই আমাকে এভাবে ভুলে গেলি বিলু, এভাবে ছেড়ে চলে গেলি? ওই দুদিনের মেয়েটা তোর এত আপন হয়ে গেল। কমলার এখন খুব ক্লান্ত লাগে। কাজের অধিকাংশ ভাগই কর্মচারীদের মধ্যে বন্টন করে দিয়েছে। নিজে উদাস হয়ে মন খারাপ করে বসে থাকে। ওর আশা ছিল মাসের শেষে কাজ শেষ হয়ে যাওয়া মালগুলো মহাজনের গদিতে জমা দেওয়ার জন্য অন্তত বিলু আসবে। নতুন মাল আনানোর সময়ও হয়ে এলো। হাতের কাজ শেষ হয়ে গেছে, মেয়েদের মাইনে দিতে হবে। কিন্তু তাও যখন বিলু এলো না, তখন কমলা বিলুকে না, বিশাখাকে ডেকে পাঠালো। বিশাখা, বিলুর কি হয়েছে? বিরূপাক্ষদার, কেন, কি হয়েছে? আমি জানি না তো ম্যাডাম। ন্যাকামো করো না বিশাখা, তোমরা 2 সপ্তাহ আগে সিনেমা দেখতে যাওনি? তারপর থেকেই তো বিলু আর এখানে আসেনি। সভা বিরুদ্ধভাবে খেকিয়ে উঠল কমলা। খানিকক্ষণ চুপ থেকে বিশাখা মুখ তুলল। ওর সুন্দর 2 চোখে টলটল করছে জল। হ্যাঁ গেছিলাম ম্যাডাম, সিনেমা দেখেছি, কফিও খেয়েছি। তাহলে এসবের মানে তুমি বোঝো না? এতটা কচিও তো তুমি নও। তোমাদের মধ্যে ভাব ভালোবাসা হয়েছে, বেশ কথা, ভালো কথা, কিন্তু তার জন্য বিলু এখানে আসা বন্ধ করলো কেন? এত অকৃতজ্ঞ সে। বিশাখা রুদ্ধ গলায় বলল, ম্যাডাম, আমরা সিনেমায় গেছিলাম, কফি শপে গেছিলাম ঠিকই, কিন্তু বিরূপাক্ষদা সেদিন শুরুতেই বলে দিয়েছিল আমার বন্ধু কমলার ইচ্ছা, তাই তোমাকে নিয়ে বেড়াতে নিয়ে এসেছি বিশাখা। আমার বন্ধুর প্রত্যেক ইচ্ছে আমার কাছে আদেশ। ও চেয়েছে বলেই তোমাকে নিয়ে বেরিয়েছি। খুব সম্মান করি ওকে, আর তোমাকে আমি ছোট বোনের মতো দেখি। আর কিছু আশা করো না আমার কাছে। কেন ম্যাডাম, কেন আমাকে নিয়ে এই খেলাটা আপনি কেন খেললেন? এতে অপমান হলো না আমার? স্তব্ধ বাঘ হয়ে বসে রইল কমলা। কখন বিশাখা কেঁদে কেঁদে অভিযোগ জানিয়ে ফিরে গেছে ও জানে না। এ কোন বৃহৎ সত্যের মুখোমুখিও? এত গভীরতা বিলুর মধ্যে? কি দেখেছে ও মাঝ বয়সী সাধারণস্য সাধারণ কমলার মধ্যে? কি করবে এখন কমলা? নিজের ভাবনা চিন্তার দৈন্যের জন্য নিজেকে ধিক্কার দিল কতবার। ছি ছি, এত মহৎ এত উদার হৃদয় ছেলেকেও কত নিজ ভেবেছে। ভেবেছে বিশাখাকে নিয়ে মেতে আছে বিলু, উপভোগ করছে জীবন যৌবন। আর বিলু ওর মতো জীবন যুদ্ধে হেরে যাওয়া প্রায় অস্তমিত যৌবনা মেয়ের জন্য এতখানি ভালোবাসা পুষে রেখেছে বুকের মধ্যিখানে। এ কোন দোটানায় পড়ল কমলা? কি করবে এখন এই পাগলটাকে নিয়ে? তক্ষুনি ভাইপোকে দিয়ে ডেকে পাঠালো বিলুকে। ও নিশ্চিত ওর ডাক উপেক্ষা করতে পারবে না বিলু। এই বিলুকেও চেনে, আর ভুল করবে না ও। বিলু যখন এলো তখন শেষ বিকেল। কমলা কাজ গোটাচ্ছিল। বিলু গম্ভীর মুখে এসে দাঁড়ালো। সেই সহজাত স্বতঃস্ফূর্ততা আর নেই। কমলা সহজ গলায় বলল, বিলু ঘরে গিয়ে বস, হাতের কাজটা শেষ করে আমি আসছি। বিলু এতদিনেই প্রথম কমলার ঘরে ঢুকল। ঘরে ঢুকে ওর ঘোর লেগে গেল। একটা মাটির ঘরকে এত সুন্দর করে কমলা সাজিয়েছে, সাধারণ অথচ অসাধারণ, ঠিক কমলার মতো। ইটের দেওয়ালের কদর্যতা ঢেকে গেছে মনোরম শান্তিনিকেতনী কাপড়ের আড়ালে। ধবধবে সাদা চাদর টান টান করে পাতা বিছানায়, পায়ের নিচে নরম ভেলভেটের গালিচা। সব কমলার নিজের হাতে তৈরি। এমন শ্রীময়ী মেয়েকেও কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে?
মৃদু সুগন্ধ ঘরটা জুড়ে আছে। একটা সুদৃশ্য মোড়ায় বসে বিলু অপেক্ষা করতে লাগলো কমলার। কমলা এসে বলল, তুই এতদিন আসিসনি কেন বিলু? তুই ডাকিসনি যে? তুই ডাকলে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ফেলে ছুটে আসবো, তুই জানিস। আগে তো না ডাকলেও আসতি। তখন ভাবতাম আমার সঙ্গ তোর ভালো লাগে। এখন বুঝেছি আমি তোকে বিরক্ত করি, তাই নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করছি তোর কাছ থেকে। আমি চাই তুই ভালো থাক, তাই আর আসি না। কি দেখে বুঝলি আমি বিরক্ত হই? তোকে চাই না। তুই অন্য মেয়ের সঙ্গে আমাকে ফিরিয়ে দিয়ে নিজে আমার থেকে নিরাপদ থাকতে চেয়েছিস, তাই আমার একটা গতি করার জন্য বিশাখাকে নিজে নির্বাচন করেছিস। আমার পছন্দ অপছন্দের কথা জানতেও চাসনি, বা জেনেও না জানার ভান করেছিস। আমি সবটা মেনে নিয়েছি কমলা। আমি আর আসবো না, তোকে বিরক্ত করব না। কমলা ভাবছিল, বিলুর কথা তো একটাও মিথ্যে নয়, সে তো সত্যি এগুলো করেছে। তবে বিলুকে কেবল নিজের থেকে দূরে সরাতে নয়, বিলু যাতে একটা সুস্থ স্বাভাবিক সংসার পায় তার জন্য চেষ্টা করেছে। কমলা যে ঘর পোড়া গরু, ওর যে ঘর বাঁধার স্বপ্ন দেখাও পাপ। কি হবে নিজের অভিশপ্ত জীবনের সঙ্গে বিলুর মতো একটা নিষ্কলঙ্ক ছেলের জীবন জড়িয়ে? মূর্খ নারী, সবার ভালো, সবার সুখ, সবার আনন্দ ভাবতে ভাবতে দুঃসহ দুঃখে আত্মাহুতি দিয়ে যুগে যুগে তুমি মানবী নয় দেবী হতে চেয়েছ। ভুলে গেছ জীবন একটাই, যৌবন ক্ষণস্থায়ী। আজ কিন্তু কমলা বিলুর সঙ্গে কথা বলতে বলতে বারবার খেই হারিয়ে ফেলছিল। এতদিন ওরা এত কথা বলেছে, কিন্তু আজ দৃশ্যটা সম্পূর্ণ উল্টে গেছে। আজ বিলু স্থির, অকপট আর আত্মবিশ্বাসী। সে চোখ সরাচ্ছে না কমলার চোখ থেকে, যেন আজও চূড়ান্ত বোঝাপড়া করতে এসেছে। হয় এসপার নয় ওসপার, মাঝামাঝি কোনো রফাতে আর রাজি না বিলু। অপরদিকে কমলা চোখ রাখতে পারছে না বিলুর চোখে। বিলু আজ মোকাবিলা করতে এসেছে। কমলা বুঝতে পারছে, হয় আজ বিলুকে গ্রহণ করতে হবে, না হয় বিলুকে চিরদিনের জন্য হারাতে হবে। জোরালো পুরুষালী দাবিতে আজ অনড় বিলু। কমলা ঘেমে উঠছে, ধরা পড়ে যাচ্ছে। ও বিলুকে হারাতে চায় না, আবার কাছে টানতেও কেন জানি ভয় পায়। এমনটা নয় ও বিলুকে বিশ্বাস করে না। ও জানে জীবনে কারো উপর যদি ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, সে বিলু। একবার বিলুর হাত ধরলে সে ছেড়ে যাবে না কখনো। তাহলে কেন এই দ্বিধা দ্বন্দ্বের দোলাচল? জানে না কমলা। ভোলার কথা এখনো ভুলতে বসেছে, মনেই পড়ে না আর। অপমানের সে দুঃসহ দিনগুলো সহনশীল করেছিল বিলু। দগদগে ক্ষতে সান্ত্বনার প্রলেপ দিয়ে সারিয়ে তুলেছিল। ভোলাকে একবার নিজের সর্বস্ব উজাড় করে বিকিয়ে দিয়ে ঠকেছে, আর নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে চায় না কমলা। আপাত কঠিন আবরণে ঢেকে রেখেছে নিজেকে, তবু আজ অবুঝ মনের কাছে হেরে যাচ্ছে। ওর স্বাতন্ত্র্য ব্যক্তিত্ব, স্বাভিমান, সংস্কার আর চূর্ণ বিচীর্ণ হয়ে ভেঙে পড়তে চাইছে বিলুর চওড়া কাঁধে। তবু শেষ রক্ষা করার চেষ্টায় কমলা বলল, আমায় ভুল বুঝিস না বিলু। আমি আমার দিক থেকে বিরক্ত হয়ে তোকে সরাতে চাইনি। আমি চেয়েছিলাম বিশাখাকে নিয়ে তুই সুখী হ। আমরা তো বন্ধু রইলামই। আমি তোকে ভুল বুঝছি না কমলা। আর তুই চেয়েছিলি মানে? তুই চাইবি কেন? আমার জীবনের দিক তুই ঠিক করে দিবি কেন? তুই না চাইলে আমি তোর কাছে আর আসবো না। ব্যাস, বাকিটা আমাকে ভাবতে দে। এখনো না জানলে জেনে রাখ, তুই আমার কাছে শুধু বন্ধু না, তার থেকে অনেক বেশি কিছু। আজ ব্যাটে বলে এমন ছক্কা হাঁকাচ্ছে বিলু, কমলা কোনো উত্তর দিতে পারছে না। অজানা আশঙ্কায় ওর গলা শুকিয়ে আসছে। নিজের হৃদস্পন্দন নিজে শুনতে পাচ্ছে। কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করে বিলু বলল, আর কিছু বলবি? আমি আসছি। বিলু চলে যাচ্ছে। সদুত্তর না পেয়ে বিলু চলে যাচ্ছে। এই বিলু কঠিন, কঠোর, আর ঠাট্টা ইয়ার্কির মোড়কে নয়, এবারও সরাসরি মোক্ষম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কমলার দিকে। প্রতিপক্ষের চাল আর দিতে পারছে না কমলা। আজ বিলু চলে গেলে আর ফিরবে না, বেশ বুঝতে পারছে কমলা। বালির বাদ দিয়ে বিপুল জলরাশি আটকানো যায় না। বিলুর অনুপস্থিতি কল্পনা করে শিউরে উঠে কমলা ওকে আটকাতে গেল।
বিলু শোন, এত নিষ্ঠুর হোস না, আমাকে একটু সময় দে। কয়েকদিনের প্রায় অভুক্ত দুর্বল শরীর এই উত্তেজনায় টলে গেল। বিলু সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি চৌকাঠ থেকে ফিরে এসে ওর কাঁধটা ধরল। কমলার কোমল হাত দুটো অসহায়ের মতো ওর দিকে বাড়িয়ে দিতেই বিলুর শক্ত মুঠিতে তা গ্রহণ করল। বিলুর বুকে মাথা রেখে কি জানি কোন শোকে অবিরল কাঁদতে থাকলো কমলা, যেন একটা ঘোরের মধ্যে আছে, নিজের সঙ্গে অবিরাম যুদ্ধ চলছে ওর। ওকে কাঁদতে দিল বিলু। একসময় মুখ তুলে যেন চুম্বনের আকাঙ্ক্ষায় কমলা নিজেই এগিয়ে দিল নিজের ওষ্ঠ। সাড়া দিল বিলু। সারা জীবনই তো তাই করে এসেছে, কোনোদিন জোর খাটায়নি, কিন্তু কমলার যে কোনো চাহিদায় ও সব সময় নিবেদিত। গভীর চুম্বনে মগ্ন হয়ে গেল দুজনে। দুটো দীর্ঘদিনের উপসী ঠোঁট শুষে নিতে লাগলো পরস্পরের যত কষ্ট, যত গ্লানি, যত বঞ্চনা। দরজা খোলা রইল, কমলার বিছানা ভেসে গেল রাতের জ্যোৎস্নায়। তারপর কখন ওরা দরজা ছেড়ে বিছানার দিকে এগিয়ে গেল নিজেরাই জানে না। বিছানায় আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো দুজন দুজনকে। কোথায় গেল কমলার প্রত্যাখ্যান? কোথায় গেল কমলার আত্মনিয়ন্ত্রণ? আদরে আসলে সে কামনায় বিলুকে ছাড়িয়ে গেল কমলা। বিলুকে আঁচড়ে কামড়ে জড়িয়ে ভরিয়ে সম্ভোগের এক চূড়ান্ত দৃষ্টান্ত সৃষ্টি করতে লাগলো, যেন ভিসুভিয়াসের জ্বালামুখ খুলে গেছে শতাব্দীর পরে। সংস্কারের বেড়াজাল ভেঙে ধীরে ধীরে নিজেকে সম্পূর্ণ উন্মোচন করছে এক নারী। শরীর নামক সুরভিত পদ্ম ফুলের পাপড়ি মেলে নিজের রূপে সম্মোহিত করছে নিজের পুরুষ ভ্রমরটিকে। মোহিত হয়ে গেল বিলু। সমানে সমানে পাল্লা দিয়ে ও প্রশমিত করতে লাগলো কমলার আবেগের এই বাত ভাঙা উচ্ছ্বাস। বারবার মিলিত হয়েও যেন আশ মিটছে না দুজনের। শরীরের মধ্যে এত সুখ লুকিয়ে আছে, তাও কেন এতদিন দুজন দুজনকে মিথ্যে বঞ্চনা করে আসছিল। এই কামনাময়ী কমলাকে বিলু চিনতে পারছিল না। এত ভালোবাসে কমলা বিলুকে, এত কামনা করে, তাই এত নিঃসংকোচ আত্মনিবেদন। স্বর্গসুখ এর কাছে ফিকে নগণ্য। মধুর মধির সঙ্গমের শেষে কমলার নগ্ন বুকে মুখ রেখে পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়ল বিলু। বিলুর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো তৃপ্ত শান্ত কমলা। ধীরে ধীরে আবেশ কাটিয়ে উঠছে ও। এ কি হলো? 3 ঘন্টা আগেও ভাবেনি এমনটা ঘটবে। বিলু যে এবার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। ওকে কি আর দূরে সরিয়ে রাখা যাবে আগের মতো? এমন প্রবলভাবে কাম ঢুকে পড়বে ওদের সম্পর্কে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কমলা। এত তৃষ্ণার্ত ছিল ভেতরে ভেতরে, তাও নিজের অজানা ছিল। সম্ভোগের তুরীয় সীমার ক্রিয়া প্রতিক্রিয়ার কথা মনে করে বারবার আনন্দের তরঙ্গ খেলতে লাগলো শরীরে। প্রতিটা লোমকূপ শিহরিত হতে লাগলো বারবার। নিজেকে খুব হালকা, ফুরফুরে আর সম্পূর্ণ লাগছে। একটুও অনুশোচনা হচ্ছে না নিজের আচরণে। এ যেন পূর্ব নির্ধারিত হবারই ছিল। আবার চিন্তাও হচ্ছে, নিস্তরঙ্গ নির্ঝঞ্ঝাট জীবনে আবার একটা ঝড় আসতে চলেছে। ও বেশ বুঝতে পারছে। সমবয়সী নারী পুরুষের থেকে অনেক বেশি পরিণত হয়, সে বোঝে। কোনো প্রবল সুখানুভূতি নিরঙ্কুশভাবে নিজের করে সহজে পাওয়া যায় না, দাম দিতে হয় তার জন্য। কমলা জানে না একটি সার্থক চাঁদনি রাতের চরম আনন্দঘন 3টি ঘন্টার মূল্য ওকে আগামীতে কিভাবে চোকাতে হবে। সময় চলে যায়, কিন্তু তার দাগ রেখে যায়। কখনো সে দাগ কদর্য, কখনো আবার সে দাগ ভারী মনোরম। সেই চাঁদনি রাতে বিলুর সোহাগ কমলাকে এত লাবণ্যময়ী করে তুলল যে সবার তা চোখে পড়ল। এতদিন ওর রূপ যেন ছিল ছাইচাপা আগুন, এতদিন যেন ছিল তপস্বিনী অপর্ণা, আর এখন পরিপূর্ণা পার্বতী। খড় বাঁধা প্রতিমায় যেন পলিমাটির মসৃণ প্রলেপ পড়েছে। কোনো যত্ন ছাড়াই ত্বক হয়ে উঠল চিকন, চুলে রেশমি জেল্লা, যেন সুখের প্রতিমূর্তি। দলের মেয়েরা অবাক হয়ে চেয়ে বলল, ম্যাডাম, কোন পার্লার থেকে ফেসিয়াল আর স্পা করিয়েছেন?
কমলা বুঝতে পারে না, ও কোনোদিন বিউটি পার্লার মুখও হয়নি, তবে এটা বুঝতে পারছে বহুদিনের সুপ্ত শরীরী খিদে আর মানসিক চাপ ওকে রুক্ষ শুষ্ক করে দিয়েছিল। ভোলা মদ খেয়ে ওর শরীরকে ব্যবহার করত, সেটা ছিল ধর্ষণের নামান্তর। একপক্ষীয় সঙ্গমে ও নিজে কোনো আনন্দ পেত না, আনন্দ দিত। আর বিলু ওকে আদর করেছে, চরম আনন্দ দিয়েছে, ওর অভ্যন্তরের যৌন চাহিদাকে প্রকট হতে সময় দিয়েছে, নিজেকে অনুভব করতে সাহায্য করেছে। তাই নতুন বিয়ের জল গায়ে পড়ার প্রবাদের মতো নতুন সোহাগ চিহ্ন দ্যুতিময়ী করে তুলেছে কমলাকে। বিলু এখন ছুতোনাতায় আসে, নব উদ্যমে সমবায়ের কাজ দেখে। ওকে দেখে নববধূর লালিমা ছড়িয়ে পড়ে কমলার গালে। এমন আগে হতো না। ওই ঘটনার 1 মাস অতিক্রান্ত, তাও সুখের রেশ ছেয়ে রয়েছে দুজনের মনে। এই 1 মাস কমলাও একান্তে বিলুকে ডাকেনি, বিলুও কমলাকে ডেকে বিব্রত করেনি। সবার চোখ এড়িয়ে চোখে চোখে ইশারায় দুজনের কথা হয়। হঠাৎ আলতো হাসি চলকে পড়ে ঠোঁটে, তাতেই আবেশে ভারী হয়ে যায় দুজনের দেহ। পুলকে গায়ে কাটা দিয়ে ওঠে। রকম সকম দেখে বৌদি একদিন বলল, বিলুর বাড়ি একদিন যাব নাকি ঠাকুরজি? কমলা অবাক হয়ে বলল, কেন বৌদি, কেন আবার? বিলুর মায়ের সঙ্গে পাকা কথা বলতে? কতদিন আর সে বুড়ি ছেলের জন্য হাত পুড়িয়ে ভাত রাঁধবে? তোমাকে যে কি চোখে দেখে বিলু, তা কি আর আমরা বুঝি না? আমাদের কি চোখ নেই ভাই? এমন রসিকতায় ভীষণ বিরক্ত হয় কমলা। তোমার মাথা ঠিক আছে তো বৌদি? আমি এখনো শাস্ত্র মতে একজনের বিবাহিত স্ত্রী। আগুনকে সাক্ষী রেখে মন্ত্র পড়ে 7 পাকে ঘুরে আমার বিয়ে হয়েছিল। ছাড়ান কাটার না হলে এভাবে আবার বিয়ের কথা ভাবাও পাপ। আর তোমাদের জামাই জানলে ছেড়ে দেবে ভেবেছ? আমার জন্য বিলুর কোনো ক্ষতি হলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো? যে স্বামী মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে, তার জন্য বিলুর মতো ছেলেকে তুমি অস্বীকার করবে ঠাকুরজি? যে বিলু তোমার কিসে ভালো কিসে আনন্দ সব সময় ভেবে চলেছে, সে কিসের টানে ছুটে আসে বোঝো না? সেজন্যই তো বিলুকে আমার অভিশপ্ত জীবনের সঙ্গে জড়াবো না। যাগ্গে, তোমার যদি আমার এখানে থাকাতে বা আমাকে ভাত দিতে অসুবিধা হয় বলো, নিজের পথ দেখে নেব। দয়া করে এখনই আবার বিয়ের কথা বলো না। বৌদি আর কথা না বাড়িয়ে চুপ করে যায়। ননদের যা মেজাজ, বিলুর মতো সুপাত্রকে পায়ে ঠেলে গুমর দেখাচ্ছে। যাগ্গে, ননদের উপার্জনে সংসারের হাল ফিরেছে, তাকে চটানোর দরকার নেই। বৌদিকে ঠেকানো গেল কোনো মতে। কমলা এখন স্থিতু হতে সময় নিচ্ছে। এক্ষুনি কিছু সিদ্ধান্ত নেবার মতো মানসিক ক্ষমতা ওর নেই, প্রয়োজনীয়তাও অনুভব করেনি। বেশ তো চলছে জীবন, নবপ্রেম এসেছে জীবনে। সে প্রেম কৈশোরের দুকুল ছাপানো সর্বনাশা প্রেম নয়। সে প্রেমে উন্মাদনা নেই, আছে স্বস্তি, আছে পাশে থাকার প্রত্যয়, পরিণত পবিত্র প্রেম। কিন্তু প্রয়োজনীয়তা নেই ভেবে কি ঠেকানো যায়? দিন 7 পরে একই সুর বিলুর গলায়। কাজ শেষ হলে দলের মেয়েরা চলে যাবার পর উঠোনের আম গাছে হেলান দিয়ে বিলু বলল, মাকে সব জানিয়েছি বুঝলি। কি জানিয়েছিস? বললাম, দোজকনে বউকে বরণ করার জন্য তৈরি হও। দোজকনে হলেও রোজগেরে, দেখতে শুনতেও মন্দ নয়। বউ বউ করে একদিন কান ঝালাপালা করেছ, এবার তোমার বলদের একটা গতি হয়েছে। ভড়কে গেছে বুড়ি। কমলা জ্বলে উঠল রাগে। কাকে জিজ্ঞেস করে কথা মাসিমাকে বললি? বিয়ে কি বাচ্চার খেলনা নাকি রে? একটা ভাঙতে না ভাঙতেই আরেকটা। আমাকে আগে জানাবি তো, আমি এখনই এসব ভাবছি না। তুই ভয় পাচ্ছিস কেন কমলা? তোর বর এতদিন কোনো খোঁজ খবর নেয়নি, খরচা খরচ দেয়নি। ও বিয়ে তামাদি হয়ে গেছে, ও কিছু করতে পারবে না। আমি ভোলার কথা ভাবছি না বিলু। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়। আমার সময় লাগবে, আমি এখনই এসব ভাবছি না। তুই আমাকে বিশ্বাস করিস না? তুই আমাকে আর ভোলাকে এক করে ফেললি। অবশ্যই তোকে বিশ্বাস করি, ভোলার সঙ্গে তোর কোনো তুলনাই হয় না। তবে একদিন আমরা বিছানায় ঘনিষ্ঠ হয়েছি বলে এখনই বিয়ের কথা ভাবতে হবে? এতে আমার মন সায় দিচ্ছে না। বেশ,
তুই সময় নে, তবে আমার দিক থেকে কোনো বাধা নেই। তোকে গ্রহণ করতে আমি সব সময় রাজি। জানবি, আমরা দুজন এক হলে একটা প্রকাণ্ড শক্তি, সব সমস্যা সমাধান করতে পারবো। তোকে আমার পাশে পেলে এই দূরে দূরে থাকার ভালো লাগছে না। বিলুর কথাগুলো দোলা দিল কমলার বুকে। সত্যি, এই ব্যবসা, এই সমবায় স্বনির্ভর গোষ্ঠীর অনেক উন্নতি হবে বিলুর সমান সমান অংশীদারিত্বে এলে। ওরা এক হয়ে একসাথে কাজ করলে আরও অনেক মেয়ের কর্মসংস্থান করতে পারবে। কমলার মতো সংসারে পড়ে পড়ে মার খাওয়া মেয়েরা হাতের কাজ করে নিজের পেটের ভাতটুকু অন্তত জোগাড় করতে পারবে। বিলু চলে যাওয়ার পরও কমলা কথাগুলো ভাবছিল কাঁঠাল গাছতলায় দাঁড়িয়ে। কোথাও যেন নরম হয়ে আসছিল ওর মন। সন্ধে নেমে আসছে দেখে ঘরের দিকে ফিরতেই কে যেন মামি বলে হেঁকে ডাকল। কমলা অবাক হয়ে পেছনে তাকাতে দেখল রঘু, ভোলার ভাগ্নে। রঘু হাঁপাতে হাঁপাতে এসে বলল, মামি, মামার খুব অসুখ, একেবারে শয্যায় মিশে গেছে, রক্ত বমি হচ্ছে, মা তোমাকে জানাতে বলেছে। কমলার বলা উচিত ছিল, কে তোর মামা? চিনি না আমি, এক্ষুনি বিদায় হ। কিন্তু কমলা কম্পিত গলায় বলল, কি হয়েছে ওর? কবে থেকে হয়েছে এমন? আমি নেই, খুব অনিয়ম করেছে নিশ্চয়ই, সব খুলে বল আমাকে। মানবিকতার পরাকাষ্ঠা নাকি সংস্কারের বেড়াজাল? কেন নারী, কেন? যে তোমাকে পায়ে ঠেলে তার জন্য তোমার এত মমতা, আর যে তোমাকে মাথায় করে রাখতে চায় তাকে তুমি অপেক্ষায় রাখো? এত বৈপরীত্য! সাধে কি আর বলে, স্ত্রিয়াশ্চরিত্রম দেবান জানন্তি কুত মনুষ্যা। এখনকার মতো এইটুকুই থাক। এর পরবর্তী মানের শেষ পর্ব আজকে সন্ধে 7:30টায় আমি আমার এই চ্যানেলে আপলোড করব। একটু সমস্যার দরুন পুরোটা শেষ করতে পারলাম না, সরি। আপনারা প্লিজ একটু অপেক্ষা করুন। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।